সিলেটে ৬ উপজেলার ৫ লাখ মানুষ বন্যা দুর্গত। নগরীতেও ঢুকছে পানি। উজানের ঢলে প্লাবিত শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে কক্সবাজার হয়ে উঠতে পারে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব, আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং বিদ্যুতের খুঁটিতে তার ঝুললেও মিলছে না সেবা। ৫ বছর পরও সুবর্ণচরের ২৫০০ মানুষ পাননি সংযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে কবলিত হয়েছে আরও ২ উপজেলা। পানিবন্দী এখন ৬ উপজেলার ৪২ ইউনিয়নের ৫ লাখেরও বেশি মানুষ। সিলেট মহানগরেও পানি ঢুকতে শুরু করেছে। এদিকে উজানের ঢলে মৌলভীবাজারের ২ উপজেলাও প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। উজান থেকে নেমে আসা প্রবল ঢলে আগেই বন্যার কবলে পড়ে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিস্তীর্ণ এলাকা। পানির নিচে ডুবে যায় সড়ক ও ফসলি জমি। একদিনের ব্যবধানে উজানের পানি কমলেও বেড়েছে নিম্নাঞ্চলে। নতুন করে কুশিয়ারা অববাহিকার জনপদ জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তামাবিল হাই রোড বাদে আর সব রোডঘাট এখনো পানির মুড়ে আছে। এসব উপজেলার ৪২টি ইউনিয়নের ৫ লাখের বেশি মানুষ এখন বন্যা দুর্গত। সিলেট সালুটিকর, গোয়াইনঘাট এবং হরিপুর গাছবাড়ি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। পানিয়ে ডুবাই লাইছে, মানুষ যাতায়াত করতে পারেন না। এখন কানাইঘাটেও মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে। একদিনের মধ্যে মানে আসিয়া এই রাস্তাটা তোলাই গেছে। বন্যার পানি ঢুকতে শুরু করেছে সিলেট নগরীতেও। নগরীর তালতলা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন সহ কয়েকটি সরকারি অফিস ও মার্কেটে পানি ঢুকেছে। রাস্তাঘাট, পাকা সড়ক যান চলাচলের অনুপযোগী হয়েছে। পানির স্রোতে ভেঙে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়েছে। সেগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামতের জন্য আমরা স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী, এলজিডি প্রকৌশলী, তাকে নির্দেশ দেওয়া হয়েছে। কুশিয়ারার পানি অমলশীত ও শেওলা পয়েন্টে, সুরমার কানাইঘাট এবং সারিগোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা কবলিতদের জন্য খোলা হয়েছে ৫৪৭টি আশ্রয়কেন্দ্র। আশ্রয় নিয়েছেন ৮৮০০ জন। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারে বিভিন্ন ছড়ায় পানি বেড়েছে। প্লাবিত হয়েছে শ্রীমঙ্গলের সবুজবাগ ও রূপপুর সহ বিভিন্ন এলাকা। দুর্ভোগে পানিবন্দী কয়েক হাজার বাসিন্দা। পত্র এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখার মতো কেউ নেই। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ওয়েস খুসরুর সাথে সিলেটে। খুসরু, সিলেট শহরেও বন্যার পানি ঢুকতে শুরু করেছে বলে আমরা জেনেছি। সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি ইসরাত, আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল থেকে আসলে সিলেট নগরীতে পানি ঢোকা শুরু হয়েছে। যেটি আপনাকে আগের সংবাদে আমি বলেছিলাম যে সিলেটের উজানে যখন পানি কমা শুরু হয় তখন ঠিক মধ্যাঞ্চলে পানি বাড়া শুরু হয় এবং মধ্যাঞ্চলটা হচ্ছে সিলেট নগর। এবং এই সিলেট নগরে সকাল থেকে আসলে পানি বাড়া শুরু হয়েছে এবং নগরীর ৬টি ওয়ার্ডের প্রায় ১৫টি এলাকায় ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে এবং সুরমার পানি উঠছে, এইসব এলাকায় পানি ঢুকছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে সিলেট নগরীতে এই মুহূর্তে আসলে ডেঞ্জার জোনের কাছাকাছি অবস্থায় রয়েছে পানির অবস্থান এবং হয়তো যেভাবে ডল উজান থেকে নেমে আসছে, এই ডল এখন সিলেট নগরীতে যদি বাড়ে তাহলে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিভিন্ন বাসা বাড়িতেও আপনারা দেখছেন যে বিভিন্ন বাসা বাড়িতেও পানি ঢুকে পড়েছে এবং মানুষজন বিশেষ করে বহুতল ভবনের নিচতলায় যাদের অবস্থান রয়েছে তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে আমরা সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছেন যে আজকে দুপুরের পর থেকে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত যিনি মেয়র আছেন তিনি সহ প্রশাসনের কর্মকর্তারা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং এখন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ১৫ নম্বর ওয়ার্ড এবং ২৪ নম্বর ওয়ার্ডের ২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং 2টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে শতাধিক পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং রাত থেকে হয়তো তাদেরকে খিচুড়ি সহ অন্যান্য খাবার দেওয়া হবে।
এই ছিল ইসরাত আমার কাছে সিলেট নগরের বন্যার সর্বশেষ খবর। খসরু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়েস খসরু। মিয়ানমার থেকে বিতাড়িত কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো না গেলে এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব তৈরি হতে পারে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। সকাল 11টার দিকে উখিয়ার ১৯ নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হলে কক্সবাজারে অস্ত্রের ঝনঝনানি ও অস্থিরতা তৈরি হতে পারে। এরই মধ্যে কিছু কিছু আলামতও দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখনই ক্যাম্পের কিছু সংখ্যক রোহিঙ্গা মাদক চোরাচালানের সাথে জড়িয়ে গেছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অনেক আগে থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অসন্তোষ রাখবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝঞ্ঝানি হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আলামত আমরা দেখছি। সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটা হলো আমাদের, যেটা আমরা সবসময় ভয় করে আসছি, আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে, কিন্তু সেখান থেকে ড্রাগ আসতো এবং এই ক্যাম্পের কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত। নোয়াখালী সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের 4 গ্রামের 2,500 আবেদনকারী 5 বছর ধরে বিদ্যুৎ সংযোগের অপেক্ষায়। তাদের অভিযোগ, বিদ্যুতের জন্য নির্ধারিত টাকার চেয়ে বেশি দেওয়ার পরও পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। 21 প্রতিনিধিদের সহায়তায় খুরশিদ আলম মুকুলের রিপোর্ট। সারি সারি বিদ্যুতের খুঁটি, সেই খুঁটিতে টানানো আছে 33 কেভি লাইন, বসানো হয়েছে ট্রান্সফরমারও। বাড়ি, দোকান কিংবা উপাসনালয় সবখানে করা হয়েছে ওয়ারিং, কিন্তু নেই শুধু বিদ্যুৎ। 5 বছর আগে বসত, রান্নাঘর ও ফার্মেসিতে ওয়ারিং করেছেন মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান গ্রামের পল্লী চিকিৎসক সোহেল। ঘরে এনেছেন টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা, কিন্তু আজ পর্যন্ত কাঙ্ক্ষিত বিদ্যুৎই আসেনি তার ঘরে। অনেকে ফ্রিজ, টেলিভিশন যে যার সামর্থ্য অনুযায়ী, আবার এখানে এই টাকাগুলো পড়ে আছে আমাদের, এই টাকাগুলো আমাদের অপচয়। সোহেলের মতো বিদ্যুতের কাজের জন্য নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা দিয়েও সেবা পাননি বলে অভিযোগ আবেদনকারীদের। পানির জন্য, বিদ্যুতের জন্য ভালো ফসল হচ্ছে না, আমরা বাজারে বিক্রিও করতে পারছি না। প্রত্যেকটা ফ্যামিলি ঘর ওয়ারিংয়ে 10,000, 15,000, 20,000 করে টাকা দিয়েছি। আজকে 2-3 বছর এভাবে পড়ে রয়েছে। কারণ আমরা পাই না। পরে আমরা যার মাধ্যমে আইসি হাতের কইছি, আর হাতে ইঞ্জিনিয়ার যেহেতু দাইছে, পরবর্তী ইঞ্জিনিয়ার আর গিয়ে আইসি হিগারও খরচ বছর দিছি। এইভাবে ধরো 4-5 বছর আমরা লাঞ্ছিত। পল্লী বিদ্যুৎ সমিতি দায়ী করছে গাছ কাটা সংক্রান্ত জটিলতাকে। ইতিমধ্যে আমরা বন বিভাগকে চিঠি দিয়েছি, বন বিভাগের সাথে কথাও হয়েছে। তো আমরা আশা করছি বন বিভাগের সাথে সমন্বয় করে আমরা শীঘ্রই লাইনটা চালুর জন্য পদক্ষেপ গ্রহণ করব। দ্রুতই গাছ কাটার কাজ শেষ হবে বলে জানালেন বিভাগীয় বন কর্মকর্তা। বেশ কিছু গাছ কাটার প্রয়োজন পড়ে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আইডেন্টিফাই করে আমরা উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি এবং জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি সেখানে কথা বলেছি এবং বিদ্যুতের সাথে আমরা সেই কাজগুলো সামনে কেন্দ্রের হাতে বাস্তবায়ন করার ব্যবস্থা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানে চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার আরও 3 যাত্রী আহত হন। বেলা 11টার দিকে সদর উপজেলার ঘাটুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সরাইল বিশ্ব রোড থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান সেটিকে চাপা দেয়। এ সময় পেছন দিক থেকে আরও একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। অন্তত 3 জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পিকআপ ভ্যান ও অটোরিকশা আটক করা হয়েছে। নিচে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে 8.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত। আমদানি বন্ধ থাকায় ভালো দাম পাওয়ার আশা খামারিদের। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আমন্ত্রণ আবারও দেখছিলেন 21 দেশের সংবাদ।
রাজনৈতিক কর্মকাণ্ড জনবিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব জাহাঙ্গীর আলম। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সচিব। এ সময় আরও বলেন, জননিরাপত্তা বিভাগের মূল কাজ হল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এবার চট্টগ্রাম সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামে 15টি উপজেলায় 8.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ফলে এবারও গবাদি পশু সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বিদেশ থেকে পশু আমদানি বন্ধ থাকায় এবারও ভালো দাম পাওয়ার আশা খামারিদের। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী চট্টগ্রামে প্রায় 12,000 খামারে এবছর কুরবানির উপযোগী গবাদি পশু রয়েছে 8,52,259টি। চাহিদা রয়েছে 8,85,765টি। চাহিদার তুলনায় 33,406টি ঘাটতি থাকলেও আশপাশের জেলা থেকে এর যোগান আসবে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। চাহিদা মোতাবেক আমরা থানাধীন খামারগুলি থেকে আমরা মোটামুটি 70% উপরে আমরা ওভারকাম করতে পারবো। আর পাশাপাশি যতটুকু শর্ট থাকবে আশেপাশে জেলা অথবা উপজেলা থেকে এসে শহরের এই চাহিদাটা পূরণ করতে সক্ষম হবে। এদিকে বিদেশ থেকে আমদানি বন্ধ থাকায় এবারও কোরবানির পশুর ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। এবারের প্রস্তুতি আমাদের ভালো। আমরা গত বছর প্রায় 100টার মতো সেল করেছি। এবার আশা করি 150 আমাদের টার্গেট আছে। কিছু গরু আছে, এগুলো হচ্ছে কি ছোট রেঞ্জের, আর ফার্মে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কি বড় রেঞ্জের গরু। তো আমাদের হচ্ছে কি মিনিমাম প্রাইস আমরা হচ্ছে কি 1 লাখ থেকে শুরু করতেছি আর কি। গবাদি পশুর উৎপাদন বাড়াতে খামারিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। এর ফলে কোরবানির পরও দেশে এবার 22 লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। গত বছরের ভিত্তিতে যদি হিসাব করি তাহলে সর্বোচ্চ 1,07,00,000 পশুর প্রয়োজন হবে। তাতে আমাদের উদ্বৃত্ত আছে। সেই উদ্বৃত্তটা আমি বলবো যে কোরবানির পরে অনেকগুলো পর্ব থাকে, সেখানেও পশুর প্রয়োজন। সুতরাং কোরবানির বাজারে যে পশু থাকবে, আমাদের যে চাহিদা সেটা একেবারে কাছাকাছি। সেজন্য আমাদের দেশের বাহির থেকে কোনো পশু আমদানি করার প্রয়োজন নেই, সেটা দৃঢ়তার সাথে আমরা বলেছি। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য মানসম্মত খাদ্য ও ওষুধ সহজলভ্য হলে গবাদি পশু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের শ্রমিকদের সম্মান করতেন এবং তাদের অধিকারের প্রতি সচেতন ছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রামে 385 জন শ্রমিকের চিকিৎসা এবং মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় বলেন, এবার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে সরকার 32,686 জন শ্রমিককে 295,14,05,972 টাকা এবং কেন্দ্রীয় তহবিল থেকে 30,225 জন শ্রমিককে আরও 141,66 লাখ টাকা প্রদান করেছে। করোনাকালীন সময়ে কাজ হারানো শ্রমিকদের তালিকা তৈরি হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদেরকেও অনুদান দেওয়া হবে। পাহাড়ের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের চীনে পাচারের অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম শহরে বসবাসরত সচেতন যুগ্ম সমাজ। বেলা 11টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম থেকে পাচার কার্যক্রম চললেও প্রশাসন খুব বেশি তৎপর নয়। এ সময় 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক জিনবধি ভিক্ষু বলেন, পাহাড়ে শিক্ষাহীনতার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ সেখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের লোভের ফাঁদে ফেলছে। বিয়ের কথা বলে চীনে নিয়ে গিয়ে তাদের পণ্য হিসেবে ব্যবহার করানো হচ্ছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে সরকার ও প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান জিনবধি ভিক্ষু। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেটে 6 উপজেলার 5 লাখ মানুষ বন্যা দুর্গত, নগরীতেও ঢুকছে পানি, উজানের ঢলে প্লাবিত শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে কক্সবাজার হয়ে উঠতে পারে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব, আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিদ্যুতের খুঁটিতে তার ঝুললেও মিলছে না সেবা, 5 বছর পরও সুবর্ণচরের 2,500 মানুষ পাননি সংযোগ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।